তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্টোরেজ 24 মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি এমন একটা ভয়ঙ্কর মনস্টার আপনার পেছনে লেগে যায় যে কিনা যেই কোনো মূল্যে আপনাকে মারতে চায়, আর আপনি এমন একটা জায়গার মধ্যে বন্দী যেখান থেকে বের হওয়াটাও পুরোপুরি অসম্ভব, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে, আপনি কতক্ষণ তার থেকে পালিয়ে বাঁচতে পারবেন, সেই সমস্ত ব্যাপারটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জ্যাক নামের একটা লোককে, যে কিনা স্টোরেজ 24 নামের একটা স্টোরেজ কোম্পানিতে কাজ করত। তবে এখানে যখন সে তার ডেইলি রুটিনই আজকে ফলো করছিল, তখনই বিশাল বড় একটা ব্লাস্টে পুরো জায়গাটা কেঁপে ওঠে। আর যখন তারা গিয়ে ব্যাপারটা চেক করে, তখন তারা দেখতে পারে যে পাশের একটা বিল্ডিং থেকে ভয়ঙ্কর রকমের ধোঁয়া বেরোচ্ছে, কারণ সেই বিল্ডিংয়ের মধ্যে হয়তোবা আগুন লেগেছিল। আর যখন এখানে সুপারভাইজার এই ব্যাপারটা চেক করতে সামনে যায়, তখন সে দেখতে পারে যে তার গাড়ির উপরে একটা বিশাল বড় প্লেনের ইঞ্জিন ক্র্যাশ করেছিল, যেই জন্য তার গাড়িটা একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখতে পারি ওয়্যার হাউসের স্লাইডিং দরজাগুলো নিজেই আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাওয়া শুরু করছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ওয়্যার হাউসের কাছেই লুসি নামের একটা মেয়ে তার কুকুরটাকে ঘোরাতে নিয়ে এসেছিল। তবে তখনই সেখানে প্লেন দুর্ঘটনাটা দেখতে পেয়েছে, এই জন্য সে আশেপাশে প্লেনের টুকরোগুলোকে ভালো করে দেখছিল। আর এই জন্য সে তার একটা বন্ধুকে দ্রুত কল দেয়, আর সে বলে যে টিভিতে খবর দেখে দ্রুত আমাকে এটা জানাও যে শহরের মধ্যে আসলে হয়েছে এটা কি। তবে এই কথাবার্তার ফাঁকেই তার কুকুরটা তার হাত থেকে ছুটে সোজা একটা কন্টেনারের মধ্যে ঢুকে যায়। আর যখন লুসি তাকে ফলো করতে করতে সেই কন্টেনারের কাছে যায়, তখন সে দেখতে পারে এই কন্টেনারের চারপাশে সাদা রঙের কিছু অদ্ভুত রকমের লিকুইড ছিল। আর তখন তার কুকুরটা দৌড়ে আরও মধ্যে চলে যায়। আর যখন লুসি তাকে ফলো করে আরও মধ্যে যায়, তখন তারা দেখতে পারে যে অন্ধকার একটা জায়গার দিকে তার কুকুরটা তাকিয়ে ভয়ঙ্কর রকমের চিৎকার করছিল। আর যখন সে একটু চিৎকার করার পরে ফাইনালি সেই অন্ধকার দিকটার দিকে দৌড়ে যায়, তখনই কেউ একজন ধরে তাকে ছিঁড়ে বেড়ে ফেলে। আর এই কুকুরটা চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। আর লুসি ওই ব্যাপারটাতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে আসলে তার কুকুরের মৃত্যু হয়ে গেছে। আর তখন এদিকে পাশে আমরা দেখতে পারি চার্লি নামের একটা লোককে, যে কিনা তার ফ্রেন্ড মার্কের সঙ্গে স্টোরেজ 24 দিকে যাচ্ছিল। আসলে চার্লির ইদানিং শেলি নামের একটা মেয়ের সাথে ব্রেকআপ হয়েছিল, এই জন্য চার্লি প্রচণ্ড আপসেট হয়েছিল। আর এরপরে যখন তারা রেডিওটা অন করে, তখন তারা শুনতে পারে স্টোরেজ 24 খুব কাছেই একটা মিলিটারি প্লেন ক্র্যাশ হয়েছিল। আর এখানে বলা হয় যে সেটার মধ্যে খুবই স্পেশাল আর খুবই গোপন একটা বিষয় ছিল। আর এরপর ফাইনালি কয়েক ঘন্টা জ্যাম ফেস করার পরে তারা কোনো রকমে স্টোরেজ 24 পর্যন্ত চলেই আসে। তবে দরজার সামনে এসে তারা দেখতে পারে যে কয়েক ঘন্টা আগেই এখানের দরজাগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়েছিল। আর মধ্যে বব নামের একটা মেকানিক এটাকে ঠিক করার ট্রাই করছিল। আর অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি সেই ইমার্জেন্সি দরজাটা খুলতে সক্ষম হয়ে যায়, যেটার মাধ্যমে চার্লি আর মার্ক মধ্যে চলে আসে। তবে তাদের বস এখান থেকে সেই দরজাটার মাধ্যমে বেরিয়ে যায়। তবে আসলে ববের মেকানিক টেকনিক খুব বেশিক্ষণ টিকেনি, এই জন্য একটু পরেই দরজাটা সেখানে আবার বন্ধ হয়ে যায়। এরপরে বব গিয়ে জ্যাককে বলে যে আসলে আমাদের ইমার্জেন্সি সিস্টেমটাকে পুরোপুরি চেক করতে হবে, কারণ যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি যতই মেকানিকগিরি করি কোনো কাজই হবে না, দরজাটা বারবার করে বন্ধই হয়ে যাবে। এই জন্য ফাইনালি তারা দুজন চলে আসে ইমার্জেন্সি সিকিউরিটি চেক করার জন্য। এরপরে যখনই বব বেসমেন্টে চলে আসে, তখন সে দেখতে পারে ভেন্টিলেশন ডাকের দরজাটা খোলা ছিল। তবে তবুও সে এটার উপরে খুব বেশি একটা নজর দেয়নি। তবে যখনই সে অন্য কিছু চেক করার ট্রাই করছিল, তখনই মধ্য থেকে সে অদ্ভুত রকমের কিছু শব্দ শুনতে পাচ্ছিল। সে প্রচণ্ড ভয় পেয়ে জিজ্ঞেস করে যে ওখানে কে, তবে এখান থেকে কোনো অ্যান্সারই দেওয়া হয় না। আর এরপর সে আস্তে আস্তে করে একটা করে লাইট অন করা শুরু করে। তবে তখনই পেছন থেকে জ্যাক এসে তাকে ভয় পাইয়ে দেয়। আর এরপর ফাইনালি জ্যাক তাকে সার্কিট বোর্ডটাকে দেখিয়ে সেখান থেকে সে বিদায় নিয়ে নেয়। আর এদিকে থার্ড ফ্লোরে শেলি তার ফ্রেন্ড নিকি এবং তার বয়ফ্রেন্ড ক্রিসের সাথে তার জিনিসপত্রগুলোকে গোছগাছ করছিল। তবে তখনই সেখানে চার্লি আর মার্ক চলে আসে। আর তাদের দেখার পরেই শেলি তাকে বলে যে দেখো, আমি এখান থেকে চলে যাব এটা আমি তোমাকে মেসেজ দিয়ে বলে দিয়েছিলাম, আর আমি যে এই টাইমে চলে যাব সেইটাও আমি তোমাকে বলেছিলাম, আর এটা আমি করেছিলাম যাতে আমাদের দেখা না হয়, তাহলে তুমি আবার কেন এখানে এসেছো? তবে আসলে চার্লি এই ব্যাপারটা জানার জন্য এসেছে যে তাদের মধ্যে আসলে কেন ব্রেকআপটা হয়েছে। তবে এরপরে যখনই শেলি কোনো একটা অ্যান্সার দিতে যাচ্ছিল, তখন এখানে সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায় আর তারা প্রচণ্ড ভয়ের মধ্যে পড়ে যায়। আর তখন এদিকে রিসেপশনে জেক তার এই চাকরিটা নিয়ে প্রচণ্ড রিগ্রেট করছিল, সে কোনোভাবেই এই চাকরিটা পছন্দই করছিল না। আর এরপর ফাইনালি সে ববকে চেক করার জন্য নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বেসমেন্টে গিয়ে সে দেখতে পারে বব খুবই রিল্যাক্স হয়ে একটা জায়গায় বসে আছে। আর যখন সে একটু কাছে যায়, তখন সে দেখতে পারে যে ববের উপরে আক্রমণ করা হয়েছে আর বব গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তবে যখনই সে সামনে লাইট মারে, তখনই সে দেখতে পারে তার সামনে একটা ভয়ঙ্কর জন্তু চলে এসেছে। আর এটা দেখার পরে জেক এত বেশি ভয় পেয়ে যায় যে সে পাগলের মতো দৌড়ে উপরে চলে আসে আর বেসমেন্টের দরজাটা শক্ত করে বন্ধ করে দেয়। তবে এই জন্তুটা তাকে ফলো করে দরজা পর্যন্ত চলে আসে আর সে এত জোরে জোরে দরজার উপরে ধাক্কা দেওয়া শুরু করছিল যে জ্যাক এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি সে এখানে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত।
আর এই জন্য সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি চার্লি আর মার্ক দরজা দিয়ে বের হওয়ার জন্য দরজার সামনে চলে আসে। তবে তারা দেখতে পারে দরজাটা বন্ধ অবস্থায় আছে, এই জন্য তারা চিল্লাচিল্লি করা শুরু করে। তারা ডাকাডাকি করে যে কেউ তাদেরকে সাহায্য করতে পারবে কিনা। তবে তখন তারা দেখতে পারে দরজার বাইরেই মেকানিক ববের গাড়িটা দাঁড়ানো আছে, এই জন্য সেই নাম্বারে তারা কল দেওয়ার ট্রাই করে। তবে মার্কের মোবাইলে সিগন্যালই আসছিল না। আর তখন এদিকে ক্রিস বাইরে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পারে, এই জন্য সে দৌড়ে বাইরে চলে আসে। তবে তখনই সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায়, এই জন্য সে তার মোবাইলের লাইটটা অন করে আস্তে আস্তে সামনে যাওয়া শুরু করে। সে এমন একটা ঘরের সামনে চলে আসে যেটার দরজা কিনা একটু আগে থেকেই খোলা ছিল। আর ভেতরে যাওয়ার পরে তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কারণ সে দেখতে পারে এখানে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর পুতুল দাঁড়িয়েছিল। আর খুব শীঘ্রই একটা পুতুল কথা বলা শুরু করে, যেই জন্য তার হালুয়া আরও বেশি টাইট হয়ে যায়। তবে তখন সে দেখতে পারে যে আসলে এটা কোনো পুতুল ছিল না, এটা ছিল জেক। আসলে জেক প্রচণ্ড ভয় পেয়ে এখানে লুকিয়েছিল, তার চেহারার মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সে বারবার করে তাকে বলছিল যে আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে, আর যদি একবার সে আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। এখন এগুলো শোনার পরে ক্রিস কিছু একটা বলতে যাচ্ছিলই, তার আগেই ভয়ঙ্কর একটা হাত জেককে উপরে টেনে নিয়ে যায়। আর এইটা দেখার পরে ক্রিসের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আর তখনই পুরো বিল্ডিংয়ের মধ্যে একটা ভয়ঙ্কর জন্তুর চিৎকারের শব্দ সবাই শুনতে পারে। আর তখন মার্ক শেলিকে বলে, তুমি এখানে থাকো, আমি ব্যাপারটাকে চেক করে আসছি। তবে তখন আবার এখানে চার্লিও চলে আসে। আর যখন সে মার্ককে জিজ্ঞেস করে যে শেলি কোথায়, তখনই শেলি তার কাপড় ঠিক করতে করতে ঘরের মধ্য থেকে বাইরে আসে। আর এইটা দেখার পরে তো চার্লির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এখানে চার্লি এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে মার্ক আর শেলির মধ্যে কোনো একটা এফআইআর তো অবশ্যই আছে, এই জন্য সে মার্কের উপর আক্রমণ করে দেয়। আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। যদিও শেলি তাদের দুজনকে থামানোর ট্রাই করে, তবে চার্লি কোনোভাবেই কথা শুনছিল না। তবে ফাইনালি শেলি তাকে আটকাতে সক্ষম হয়ে যায়। আর সে তার কাছে এটা কনফেস করে ফেলে যে হ্যাঁ, এটা সত্যি যে কয়েক বছর ধরেই সে তার সাথে চিট করছিল। তবে এইটার জন্য চার্লির মাথা আরও বেশি গরম হয়ে যায়, এই জন্য সে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর শেলির এই ক্যারেক্টারের জন্য নিকিও তার উপরে প্রচণ্ড রাগ করে, এই জন্য সে চার্লিকে শান্ত করতে তার পেছনে চলে যায়। তবে যখনই তারা সেই রুমটার পাশ দিয়ে যাওয়ার ট্রাই করে, যেই রুমের মধ্যে সেই পুতুলগুলো ছিল, তখনই তারা কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পারে। এই জন্য শব্দটা কোথা থেকে আসছে এটা চেক করার জন্য তারা সোজা রুমের মধ্যেই চলে আসে। আর একটু পরেই নিকি ক্রিসকে দেখতে পারে, যে কিনা প্রচণ্ড শান্ত অবস্থায় সেখানে বসেছিল। আসলে সে এতটাই পাথরের মতো হয়ে গিয়েছিল যে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। আর যখন নিকি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন সে দেখতে পারে তার মাথায় রক্ত লেগে আছে। আর এই জন্য সে বুঝতে পারে হয়তোবা সে একটু আহত হয়েছে, এই জন্য সে তার রক্তগুলো পরিষ্কার করা শুরু করে। তবে তখনই আরও একটা ফোঁটা তার মাথায় এসে পড়ে। আর তখন তারা বুঝতে পারে যে আসলে রক্তগুলো ছাদ থেকে পড়ছিল। এটা দেখার পরে চার্লি ক্রিসের লাইটের মাধ্যমে উপরে ভালো করে চেক করার ট্রাই করে, তবে তারা উপরে এমন কিছু পায় না যেটার মাধ্যমে এই রক্তগুলো নিচে পড়ছে। তবে তখনই তার সামনে জ্যাক চলে আসে, যার মুখটা কিনা ক্ষত বিক্ষত অবস্থায় ছিল। এটা দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। চার্লি তো ভয়ের নিচেই পড়ে যায়, আর নিকি চিৎকার করতে করতে রুম থেকে বাইরেই বেরিয়ে যায়। আর তখন এখানে শেলি আর মাইকও চলে আসে। আর তারা সোজা সেই রুমের মধ্যে গিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করে, তখন চার্লি তাদেরকে বলে যে জেককে কেউ মেরে ফেলার ট্রাই করেছে, আর এখন সে ভয়ঙ্কর একটা অবস্থায় আছে। তবে তখনই ক্রিস তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলে যে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তবে তখন বাইরে আমরা দেখতে পারি একটা বৃদ্ধ এসে পেছন থেকে নিকিকে ধরে ফেলে, এই জন্য নিকি চিৎকার করা শুরু করে। এই জন্য তারা সবাই এসে যখন তাকে ছাড়ানোর ট্রাই করে, তখন পেছন থেকে শেলি এসে তার উপরে আক্রমণ করে সেই লোকটাকে সেখানে বেহুশি করে ফেলে। আর এরপরে নিকি তাদের সবাইকে বলে যে হয়তোবা এই লোকটাই সবাইকে ভয় দেখাচ্ছিল, আর জেকের উপরে হয়তোবা সেই আক্রমণ করেছে। তবে এরপর যখন তাকে ভালো করে চেক করা হয়, তখন তার কাছে একটা টুথব্রাশ ছাড়া তারা আর কিছুই পায় না। এই জন্য তারা তাকে রুমের মধ্যে এনে শক্ত করে বেঁধে ফেলে। আর যখন এই লোকটা জ্ঞান ফিরে পায়, তখন সে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। আসলে তার নাম ছিল ডেভিড, আর তার সন্দেহ হচ্ছিল যে এখানে যারা আছে তারা সবাই হয়তোবা তার ওয়াইফ ম্যারির জন্য কাজ করে। আর তখন নিকি ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এই লোকটার মানসিক অবস্থা ঠিক নেই, আর তাছাড়া এই লোকটা কোনো অপরাধীও না। আসলে যখন থেকেই তার ডিভোর্স হয়ে গিয়েছে, তখন থেকেই সে ম্যারির উকিল থেকে বাঁচার জন্য স্টোরেজ 24-এর একটা কেবিনের মধ্যে লুকিয়ে বাস করছিল। তবে তখনই তারা সবাই উপর থেকে আরও একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পারে। মনে হচ্ছিল ভেন্টিলেশন মেশিনের মধ্যে কেউ একজন আছে। এই জন্য চার্লি দ্রুত নিকিকে এখানে দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য বলে। আর যখনই তারা দরজাটা বন্ধ করে দেয়, তখনই এখানে সমস্ত লাইট চলে যায়। আর দরজার মধ্যেও কেউ অনেক জোরে জোরে পেটানো শুরু করে। আর এটার জন্য ক্রিস এত বেশি ভয় পেয়ে যায় যে সে চিৎকার করে করে বলা শুরু করে যে সে যখন এখানে চলে আসবে, তখন আমাদের কাউকে সে জীবিত রাখবে না, আমাদের সবাইকে এখানে মরতে হবে। তবে যখনই দরজাটা ভেঙে যায়, তখন ক্রিস দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এতক্ষণে সেই জন্তুটা তাকে ফলো করা শুরু করে দিয়েছে। যদিও ক্রিস অনেক রকম করে নিজেকে সেভ করার ট্রাই করে, তবে ফাইনালি সেই জন্তুটা তাকে খুঁজে বের করেই ফেলে।
প্রথমেই জন্তুটা ক্রিসের কাছে এসে তার হার্টবিট শোনার ট্রাই করে। এরপরে 1 সেকেন্ডের মধ্যে সে তার হার্টটা একেবারে বেরই করে ফেলে। আর তখন এখানে ডেভিড তাদের সবাইকে বলে যে একমাত্র তার রুমটাই হচ্ছে সেই রুম যেটা কিনা মধ্য থেকে লক করা সম্ভব। এই জন্য তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা ডেভিডের রুমের মধ্যে গিয়ে লুকাবে, কারণ ডেভিড এই কাজটা তার ওয়াইফের থেকে বাঁচার জন্য করেছিল। এই জন্য তারা সবাই মিলে চলে আসে 4 নম্বর ফ্লোরে। তবে এখানে এসে ডেভিড আসল চাবিটাই খুঁজে পাচ্ছিল না, আর তারা প্রচণ্ড ভয়ের মধ্যেও ছিল, কারণ চারপাশ থেকে তারা ভয়ঙ্কর রকমের আওয়াজ শুনতে পাচ্ছিল। এই জন্য তারা দ্রুত ডেভিডকে টালাটা খুলতে বলছিল, যে জন্য ডেভিড আরও বেশি ঘাবড়ে গিয়েছিল। এই জন্য সে আরও বেশি লেট করছিল। তবে খুব শীঘ্রই সেই মনস্টারটা দূর থেকেই তাদেরকে দেখে ফেলে, আর এই জন্য তাদের উপরে দৌড়ে আক্রমণ করতে চলে আসে। তবে একেবারে শেষ মুহূর্তে ডেভিড কোনো রকমের দরজাটা খুলে ফেলে, আর তারা কোনো রকমের মধ্যে চলেই আসে। এখন যেহেতু কিছু সময়ের জন্য তারা নিজেদের সেভ করতে সক্ষম হয়ে গেছে, এই জন্য তারা পরবর্তী প্ল্যান করা শুরু করে। তারা দেখতে পারে ডেভিডের রুমের একটা দেয়াল তো শুধু টিভি দিয়েই ভর্তি ছিল। আর তখন ডেভিড তাদেরকে বলে যে যখন থেকে প্লেনটা ক্র্যাশ হয়েছে তখন থেকে আমি শুধুমাত্র টিভিতে খবরই দেখছিলাম। আর তারা জানতে পারে যে সেন্ট্রাল লন্ডনের এই পুরো জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়েছে, এখানে মানুষজনের চলাচলের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর তাছাড়া এখানে যেই ভয়ঙ্কর কাণ্ডটা হয়েছে সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য এখানে ট্যাঙ্ক পর্যন্ত পাঠানো হচ্ছে। তবে এখন যেই ভয়ঙ্কর জন্তুটা তাদেরকে ফলো করছে আর এক এক করে তাদের সবাইকে মারার ট্রাই করছে, এই জন্তুটা আসলে কি এইটা তারা বুঝতেই পারছিল না। এখানে ডেভিড তাকে বলে যে আমার মনে হয় এইটা নর্মাল কোনো জন্তু না, আর এটা এই পৃথিবীর কোনো জন্তুও না, এইটা হয়তো বা কোনো এলিয়েন হতে পারে, যেটাকে কিনা প্লেনের মাধ্যমে ট্রান্সপোর্ট করার ট্রাই করা হচ্ছিল। তবে যখনই প্লেনটা ক্র্যাশ হয়ে গিয়েছে এই জন্যই এত গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ খবরে এই ব্যাপারটাকে এমন করে উপস্থাপন করা হচ্ছিল যেন দেশের বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে। তবে তখন মার্ক তাদের সবাইকে বলে যে এখন এই পাগলের কথা বিশ্বাস করতে হবে আর পাগলের প্ল্যান মতো আমাদের কাজ করতে হবে। তবে আসলে কেউই তার কথায় পাত্তা দেয় না, কারণ তারা সবাই সেই ভয়ঙ্কর জন্তুটা নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছে। সেটা যে কতটা ভয়ঙ্কর সেটা তারা এখনও ফিল করতে পারছে। এই জন্য চার্লি তাদের সবাইকে বলে যে আমাদের যেই কোনো ওয়েতে এখান থেকে বেরোতে হবে, আর নয়তো আমাদের সবার মৃত্যু নিশ্চিত। আর তখন তার মনে পড়ে যে যখন সে দরজা দিয়ে মধ্যে আসছিল তখন বব একটা ডিভাইসের সাহায্যেই দরজাটাকে খুলে ফেলেছিল। আর এটা শোনার পরে ডেভিড তাদেরকে বলে যে হয়তোবা বব এরপরে সিস্টেমটা ঠিক করার জন্য বেসমেন্টে অবশ্যই গিয়েছে। এখন যদি তারা বব বা তার সেই মেশিনটাকে খুঁজে পেয়ে যায় তাহলে তারা দরজা খুলে বাইরে গেলেও যেতে পারে। তবে এখানে প্রবলেম ছিল যে এখন তাদেরকে 5 ফ্লোর নিচে যেতে হবে, যেখানে কিনা যেই কোনো জায়গায় সেই মনস্টারটা থাকতে পারে। আর তাছাড়া ভেন্টিলেশন মেশিনের সাহায্যেও না তারা 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে পারবে। আর তাছাড়া তাদের কাছে তেমন কোনো অস্ত্রও নেই যেটার মাধ্যমে তারা সেই মনস্টারকে ফেস করতে পারবে। তবে তখন ডেভিড তাদের সবাইকে বলে যে বাকি যেই কেবিনগুলো আছে হয়তোবা তাদের কেবিনের মধ্যে আমরা কোনো কাজের জিনিস পেলেও পেতে পারি। আর যেহেতু ডেভিড এখানে অনেক দিন ধরে বাস করছে এই জন্য সে এটা খুব ভালো করেই জানতো যে এয়ারডগের মাধ্যমে কিভাবে একটা কেবিন থেকে অন্য একটা কেবিনে যাওয়া যায়। আর এই জন্য তাকে ফলো করে মার্ক আর চার্লি ফাইনালি এয়ারডগের মধ্যে ঢুকে যায়। আর কতক্ষণ হামাগুড়ি দেওয়ার পরেই মার্ক তার আর শেলির এফআইআর নিয়ে তার সঙ্গে কথাবার্তা শুরু করে। তবে চার্লি তাকে সরাসরি না করে দিয়ে বলে যে এখন কথা হচ্ছে জীবন আর মরণ নিয়ে, এখন তোমাদের এফআইআরের গল্প শোনার আমার সময় নেই। এরপর ফাইনালি তারা একটা কেবিনের মধ্যে চলে আসে, আর এখানে বাক্সর মধ্যে তারা কাজের কোনো জিনিস খুঁজে বের করার ট্রাই করে। এমন করে তারা অনেকগুলো কেবিনের মধ্যে তদন্ত করে, তবে একটা কেবিনের মধ্যেও কাজের মতো কোনো জিনিস তারা পায় না। তবে যাই হোক ফাইনালি তারা একটা চাকু, ওয়াকি টকি, কিছু বম আর তাছাড়া একটা লোহার লাঠিও পেয়ে যায়। তবে এরপরে যখন এগুলো নিয়ে তারা আবার ব্যাক করার ট্রাই করছিল তখনই তারা তাদের আশেপাশে ভয়ঙ্কর সেই শব্দটা শুনতে পাচ্ছিল। এই জন্য তারা হামাগুড়ি দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর যখন আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল তখন আবারও তারা হামাগুড়ি দেওয়া শুরু করেছে। তবে এর একটু পরেই চার্লির আশেপাশেই সেই জন্তুটা বাইরে থেকে আক্রমণ করা শুরু করে। যদিও চার্লি হামাগুড়ি দিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে সেই জন্তুটা এত জোরে জোরে পাঞ্চ করছিল যে খুব শীঘ্রই সে হয়তোবা এটা ভেঙেই ফেলতো। তবে একটু পরে যখন কোনো রকমে মার্ক নিচে চলে আসে তখন সে চার্লির কাছে সেই ব্যাগটা চায় যেটার মধ্যে সেই জিনিসপত্রগুলো ছিল। আর যখন সে ব্যাগটা নিয়ে চার্লিকে বের করার ট্রাই করছিল ততক্ষণে সেই জন্তুটা এতবার আক্রমণ করে ফেলেছে যে এখন সে এই স্টিল ফুটো করে তার আঙ্গুল পর্যন্ত মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। এখন এই জন্য মার্ক বুঝতে পারে যে এখানে থাকলে তারও মৃত্যু হয়ে যাবে। এই জন্য সে চার্লিকে এখানে মরার জন্য রেখে দিয়েই সে নিজে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। আর এরপর যখনই মার্ক সেই কেবিনে চলে আসে তখন সে সবাইকে বোঝানো শুরু করে যে আসলে সে চার্লিকে বাঁচানোর অনেক ট্রাই করেছিল, তবে কোনোভাবেই সে সেই মনস্টারের সাথে পেরে ওঠেনি। আর এই জন্য সেই মনস্টার চার্লিকে হয়তো মেরেই ফেলেছে। আর এরপরে চার্লির মৃত্যুর জন্য তারা কিছুক্ষণ সবাই খুবই আপসেট হয়েছিল। আর এরপরে ফাইনালি তারা সবাই মিলে এখান থেকে বের হওয়ার প্ল্যানিং করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি চার্লি সেই ভয়ঙ্কর মনস্টার থেকে কোনো রকমে নিজেকে সেভ করে সোজা একটা কেবিনের মধ্যে চলে আসে। এখানে সেই বাক্সগুলো চেক করে দেখতে পারে যে এখানে খেলনায় ভরা ছিল। তবে তখনই সে সেই জন্তুটার ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারে, এই জন্য সে কেবিনের দরজা ভেঙে বাইরে বেরিয়ে চলে আসে।
তবে আসলে সেই মনস্টার তার জন্য সেখানেই ওয়েট করছিল। আর যখন চার্লি দেখতে পারে যে তার জীবন বাঁচানোর এটাই হচ্ছে শেষ সুযোগ, তখন সে তার সামনে একটা টেডি বিয়ার ধরে আর এক পলকের মধ্যেই সে টেডি বিয়ারের মাথাটাকে উড়িয়ে ফেলে। তবে তখন একটা ব্যাটারি চালিত কুকুর সেখানে অটোমেটিকলি চালু হয়ে যায়, যেই জন্য সেটা ঘেউ ঘেউ করা শুরু করে। আর যখন এই মনস্টার এমন অদ্ভুত রকমের কুকুর দেখতে পারে, তখন সে নিজেও একটু বেশি শক্ট হয়ে যায়। আর যখন চার্লি এই সুযোগটা পেয়ে যায়, তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। তবে দৌড়াতে দৌড়াতে সে চলে আসে মার্কের সামনে। আর যখন সবাই এসে দেখতে পারে চার্লি এখনও জীবিত আছে, তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে চার্লি তাদের সবাইকে বুঝিয়ে বলে যে এখন আমাদের হাতে একেবারেই সময় নেই, কারণ সেই মনস্টারটা এখনই আমাদের দিকে আসবে। তবে যখন তারা আস্তে আস্তে করে বেসমেন্টের দিকে যাওয়ার ট্রাই করছিল, তখন আবারও সেই মনস্টার তাদের সামনে চলে আসে। আর এটা দেখার পরে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে ডেভিড এখানে নিজের ইচ্ছায় থাকার সিদ্ধান্ত নিয়ে তাদের সবাইকে পালিয়ে যাওয়ার জন্য বলে। আসলে তার প্ল্যান ছিল সে মনস্টারের একটু বেজ্জতি করবে, আর যদি দরকার পড়ে তাহলে 2-4টা ঘুষিও তাকে মারবে। যদিও ডেভিড এটা খুব ভালো করেই জানতো যে এমনটা করলেও তার জীবন বাঁচবে না, তবে তবুও সে চাইছিল যে যদি মরতেই হয় তাহলে কেন না একটু অ্যাটিটিউড নিয়ে মরি। আর খুব শীঘ্রই আমরা দেখতে পারি এই মনস্টার এক খামচি দিয়ে তার চেহারার 12টা বাজিয়ে দেয়, আর একটু পরে তার মাথাটাকে পাড়া দিয়ে পুরো মিশিয়ে ফেলে। তবে ডেভিডের এই স্যাক্রিফাইসের জন্য ফাইনালি তারা সবাই বেসমেন্ট পর্যন্ত পৌঁছেই যায়। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই চার্লি তাদের টিমকে 2টা ভাগ করে দেয়, সে নিজের নিকির সঙ্গে একটা টিম হয়ে যায়। তবে তারা দেখতে পারে যে বেসমেন্টের চারপাশে পুরো অন্ধকার আর অন্ধকার ছিল। আর যখন তারা আস্তে আস্তে করে চারপাশটা চেক করছিল, তখন আমরা দেখতে পারি যে এলিয়েন এখানে তাদের জন্য ওয়েট করছিল সেই সুযোগের যখন সে তাদের উপরে আক্রমণ করবে। আর যখন চার্লি ভালো করে চারপাশটা চেক করছিল, তখন সে ববের কিছু মাংসের টুকরো পেয়ে যায়, যেগুলো দেখার পরে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তবে তবুও সে এখন সেই ডিভাইসটাকে খুঁজে বের করার ট্রাই করছিল, যেটার সাহায্যে তারা বাইরে বেরিয়ে যেতে পারবে। আর একটু পরে সে সেই ডিভাইসটা পেয়েও যায়। তবে যখনই সে সেই মেশিনটা উঠাতে যায়, তখনই সেই মেকানিক কয়েক সেকেন্ডের জন্য জীবিত হয়ে যায়, যেই জন্য চার্লির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তবে কোনো রকমে সে সেই ডিভাইসটাকে সেখান থেকে নিয়ে আবারও সোজা গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এখানে তারা দেখতে পারে যে মার্ক একাই ওয়েট করছিল। আর যখন তাকে শেলি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন সে বলে যে শেলিকে সেই মনস্টার নিয়ে গেছে। এখন এইটা শোনার পরে চার্লির মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ সে ছেলেকে রেখে এখান থেকে কোনোভাবেই যেতে চাইছিল না। আর যখন সে তাকে ফিরিয়ে আনার জন্য আবার সেদিকে যাওয়ার ট্রাই করছিল, তখন মার্ক তাকে আটকানোর ট্রাই করে। তবে এটার জন্য তাদের দুজনের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি চার্লি তার মুখে একটা পাঞ্চও করে দেয়, মানে তাদের পিছনে যে এত ভয়ঙ্কর একটা মনস্টার ঘুরছে এটাকে ভুলে গিয়ে তারা মারামারি শুরু করে দিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি শেলির বডিটা হাওয়ার মধ্যে চলছিল, কারণ সেই মনস্টার তাকে ধরে নিয়েছে। তবে যখনই সে তাকে মারতে যেত, তার আগেই শেলি তার পকেট থেকে একটা ছুরি বের করে তার উপরে আক্রমণ করে দেয়। আর এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন চার্লি ওয়াকিটকের মাধ্যমে তাকে বারবার করে গ্রাউন্ড ফ্লোরে আসতে বলছিল। আর ফাইনালি শেলি তাকে এটার অ্যান্সারও দিয়ে দেয়। আর এরপর যখন সেই মনস্টার তাকে বারবার করে ধরার ট্রাই করছিল, তখনই তার সামনে সেই কুকুরটা চলে আসে, যেই কুকুরটা একটু আগেও তাকে ডিস্ট্র্যাক্ট করেছিল। তবে এইবার চার্লি সেই কুকুরটার মধ্যে একটা বোমও ঢুকিয়ে দিয়েছিল। আর যখন সেই কুকুরটা আস্তে আস্তে করে মনস্টারটার কাছে যাওয়া শুরু করে, তখন এই মনস্টার আরও একবার ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তবে এইবার সেই বমটা যখনই ফেটে যায়, তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর আমরা দেখতে পারি চার্লি আর নিকি এখানে পাশেই লুকিয়ে সমস্ত ব্যাপারটা দেখছিল। আর যখন এই ব্লাস্টটা হয়, তখন এটা এত জোরে শব্দ ক্রিয়েট করে যে তাদের কানে পর্যন্ত হাত দিতে হয়। চার্লি এই ধোঁয়ার মধ্যে কোনো রকমের শেলির কাছে চলে আসে, আর তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। আর এরপর তারা সেখান থেকে বেরিয়ে নিকিকে নিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরের দিকে যাওয়া শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি সেই মনস্টারটা আসলে এখনও মারা যায়নি, সে এখনও জীবিত ছিল। তাছাড়া এখন সে প্রচণ্ড রাগের মধ্যে ছিল। আসলে এখন তাদের কাছে বাঁচার একমাত্র উপায় ছিল সেই ডিভাইসটা। তারা চাচ্ছিল যদি সেই ডিভাইসটার মাধ্যমে কোনো রকমের দরজাটা খুলে যায়, তাহলে তারা সবাই সেখান থেকে পালিয়ে যেতে পারবে। তবে রিসেপশনে যাওয়ার জন্য যেই দরজাটা ছিল, সেটাকে মার্ক অলরেডি বন্ধ করে দিয়েছিল। কারণ মার্ক এটা বিশ্বাস করছিল যে যদি তারা 4 জন একসাথে থাকে, তাহলে এলিয়েন তাদের উপর আক্রমণ করে তাদেরকে সবাইকে মেরে ফেলবে। আর যদি সেই 3 জনকে এলিয়েন তার আগেই পেয়ে যায়, তাহলে তার বাঁচার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে। তবে তারা সবাই মিলে বারবার করে রিকোয়েস্ট করার পরেও কোনোভাবেই মার্ক দরজাটা খুলছিল না। এই জন্য চার্লির মাথা এতটাই গরম হয়ে যায় যে সে তার বডি দিয়ে ধাক্কা দিয়ে দিয়েই দরজাটাকে ভেঙে ফেলে। এরপর সে দৌড়ে গিয়ে দরজার সাথে ববের ডিভাইসটাকে কানেক্ট করে আর এই দরজাটাকে বারবার করে খোলার ট্রাই করে। তবে এই সুযোগে শেলি সোজা মার্কের কাছে গিয়ে তার মুখে জোরে একটা চড় মেরে দেয়। তবে তখনই সেই মনস্টার দেয়াল ভেঙে তাদের সামনে চলে আসে। সে সোজা এসেই মার্ককে ধরে ফেলে আর তার চেহারার অবস্থা প্রচণ্ড খারাপ করে দেয়। আর একটু পরে সে তাকে মেরেও ফেলে। আর চার্লিও এখান থেকে পালাতে পালাতে প্রচণ্ড ফেরাপ হয়ে গিয়েছিল। এই জন্য সে সেই রডটা নিয়ে সোজা গিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। তবে এত ভয়ঙ্কর মনস্টারকে কি আর একটা রড দিয়ে মারা যায় নাকি? সে সোজা চার্লিকে ধরে যখনই মারতে যাচ্ছিল, তখন পেছন দিয়ে নিকে একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়।
আর তখন এই সুযোগটা নিয়ে চার্লিও সেই রডটা এলিয়েনের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরিয়েও যায়। আর এরপর যখন তারা সেই ওয়্যার হাউস থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তারা দেখতে পারে যে পুরো দুনিয়ার মধ্যে এলিয়েনরা আক্রমণ করে দিয়েছে, আর এখন তাদের জীবন আর কোনো দিনও আগের মতো হবে না। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।